সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন যে দুজন অতিথি, তার মধ্যে আমাদের বিশ্ব মানবাধিকার সংস্থার যিনি প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব শাহজাহান অরুণ, তার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি আমাদেরকে বলতে চান, যে কথাগুলি আপনাদের জন্য এবং আমাদের এই সংগঠনের জন্য, রাষ্ট্রের জন্য খুবই প্রযোজ্য। আমরা তার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে চাই। আমি আগে যে বক্তব্য রাখছি সেই বক্তব্যের মধ্যে আমি আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছু বলছি, কিন্তু কিছু কথা আমার বাকি পড়ে গেছে। সেটা হলো এই যে আমার 2003 সালে আপনি আমাদের সংস্থার চেয়ারম্যান, আপনার সাথে আমার সম্পর্ক হয়, পরিচয় হয়, এবং তারপরে আমরা একসাথে সংগঠন গড়ে তোলার জন্যে কষ্ট এবং চেষ্টা আমরা করে যাই, এবং করতে করতে এক পর্যায়ে যে আমরা এই সংস্থার বিশ্ব মানবাধিকার সংস্থা আমরা দুইজনে প্রতিষ্ঠিত করি। হ্যাঁ, করে আজ প্রায় 23 বছর আমরা সম্পর্ক। হ্যাঁ, আর এই সংস্থার বয়স হচ্ছে আমাদের প্রায় 17, আর 8 থেকে যদি হয় আমরা প্রায় 17 বছর। 17 বছরের সংস্থার বয়স আমাদের। আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড হিসাবে আমাদের বয়সটা 17 বছর। যদিও আমরা এর আগে থেকে কার্যক্রম চালা যাচ্ছি আগে। তো যাই হোক, এর মধ্যে অনেক কাজ করেছি আমরা রাষ্ট্রের জন্য, জাতির জন্য, কল্যাণমূলক কাজ। যেসব কাজ করতে গিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে অনেক ঝুঁকি নিতে হয়েছে, জীবনের ঝুঁকি নিতে হয়েছে, আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, এবং সেই রিপোর্ট গুলো আমরা সরকারকে দিয়েছি যাতে মানুষ ন্যায় বিচার পায় আদালতের কাছে। হ্যাঁ, বলেন। তাই আমি আমার মনের যে আশা বা তৃপ্তি আমি যথেষ্টভাবে মেটাতে পারছি, আর আপনার মতন একজন লোকরে পেয়ে এটা সম্ভব হয়েছে। এটা সত্যি কথা, যে আপনার সহযোগিতা বা আন্তরিকতা বা ভালোবাসা বা একত্রিততা, এটা যদি না হতো তাহলে হয়তো অনেক কিছু হতো না। যখন যে কাজটা করেন তখন সেই কাজটা সে মনোযোগ সহ, আর যখন করবে না সে ওইটা পারছো না। আমি চেষ্টা করেছি আপনাদের সহযোগিতার সাথে কাজটি করার জন্য। আপনারা সহযোগিতা না করলে তো আমার একার পক্ষে সম্ভব ছিল না। ভালো কাজ একার পক্ষে সম্ভব না, এটা একটা টিম ওয়ার্ক বা একটা গ্রুপ ওয়ার্ক। সেই হিসাবে আমরা এগিয়ে গেছি। তো আরো যদি সংস্থার জন্য বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি মনে করি যে মানুষের উপকার করার জন্যে নিজের ইচ্ছাটাই বড়, অবশ্যই, এবং এই ইচ্ছা দিয়ে আপনার ন্যূনতম ক্ষমতা দিয়ে আপনি চেষ্টা করেন, যেটা আপনার কাছ থেকে আমি জানছি আপনি মানুষের জন্য করছেন। বিভিন্ন স্থানে যে তা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বা একটা অসহায় পরিবারের কাছে যে দাঁড়ানো, বা অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা, একটা পাগলকে খাওয়ায় কিভাবে খাওয়ানো যায় সেই চেষ্টা করা। দেখা যাচ্ছে সে পাগল, সে তো বুঝতেছে না, সে তো আপনাকে ডিনাই করতেছে, কিন্তু তারপরেও আপনি তাকে যেভাবে হোক চেষ্টা করতেছেন। হ্যাঁ, এবং যারা সাধক তাদেরকে আপনি মূল্যায়ন করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজেও আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি। হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব, আমরা করে যাচ্ছি, এবং আল্লাহ যতদিন আমাদের জীবিত রাখবে আমরা ততদিন করে যাব। আর তারপরের কথা হলো যে আমি আজ দীর্ঘদিন এই সংগঠনের সাথে আছি, এবং ভবিষ্যতে যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখবে আমি আপনাদের সাথে থাকবো, আপনার সাথে থাকবো, এটাই আমার ইচ্ছা। আর আমাদের সাংবাদিক মামা, যারে আমি মামা বলে ডাকি, হ্যাঁ, তেনারও যথেষ্ট আন্তরিকতা আমি পাইছি, উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। অনেকদিন আপনার সাথে আমার পরিচয়, এবং একইভাবে আমাদের আসলে আমি বলছি কি একটা জিনিস, কর্ম আর হলো যে আপনার সম্পর্ক, জি, এই দুইটা জিনিস আপনি মূল্যায়ন করবেন। জি, আপনি বেঁচে থাকবেন মানুষের মাঝে। জি, ঠিক আছে। আর ঘটনা হচ্ছে এগুলান আপনি কোনো অর্থ দিয়ে আপনি কিনতে পারবেন না। আপনার এখান থেকে
অন্তর থেকে অন্তর থেকে ভালোবাসা। আপনার একটা টান থাকবে, আপনি কি পাইলেন তার জন্য আপনি কিছু সম্পর্ক কোনোদিন আপনি টেকবে না, স্যাক্রিফাইস আপনার থাকবে। হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে কে কি করলো না করলো সেটা বড় কথা না, আপনি কি করলেন। সেটাই। আপনি হলো যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনার 100% স্যাক্রিফাইস করতে হবে, ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ। যাই হোক, দিনের শেষে আমরা কিন্তু একটা পরিবার। অবশ্যই। আপনি যেখানেই থাকেন কে আছে, খুলনায় ওই আমার এক মামা আছে, মানব অধিকার, ঠিক আছে, এই অহিদ সাহেবের অ্যাবসেন্সে আপনাকে স্মরণ করি যে খুলনায় সে আছে। মনে করি কি এক এক জায়গায় এই বেল সমস্ত বাংলাদেশে আমাদের সরাসরি যে সমস্ত লোকজন আছে এরা তো অন্তরের লোকজন, ঠিক আছে না। আমার পরিবারের আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমার ওই যোগাযোগ নেই, কিন্তু আপনার সাথে ওইদের সাথে এগুলো একটা সাংবাদিক সমাজ আছে, মানবাধিকার কর্মী আছে, অনেক সেক্টরের লোকজন আছে, তাদের মধ্যে কিন্তু আমরা বেঁচে আছি। আপনজনের মধ্যে কিন্তু নাই। না, আমরা কিন্তু আপনজন থেকে আমরা অনেক দূরে বহু দূরে আমাদের ঘর, ঠিক আছে। আমরা হলাম কি, আমরা হলাম উষার মরুভূমির মরীচিকা। সকালে আমরা হাঁটি দেখে ওইখানে মনে হয় কিছু আছে, কিন্তু হাঁটতে হাঁটতে ওখানে নিশির শেষ হয়ে যায়, কিন্তু আমাদের আশা হাঁটা বন্ধ হয় না, প্রত্যাশা শেষ হয় না। এখনো আমরা হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আমরা ওই ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসতে চাই, ভালোবাসবো, বেঁচে থাকবো সবাই মাঝে, ঠিক আছে। সবাই সবার জন্য দোয়া করবেন, আর যেন শেষ দিন পর্যন্ত আপনাদের ভালোবাসা থাকে। আমাকে কবরে রাখার আগ পর্যন্ত আমাকে কেউ বিদায় করবেন। এবং আমিও মনে করি যে আপনি আমাদেরকে, আমরা একে অপরকে যেন মাটিতে রেখে এসে সম্পর্কটা শেষ করে। হ্যাঁ, এটাই হলো যে আমার সবার কাছে অনুরোধ। আমি বাংলাদেশ সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এবং দৈনিক সবুজ বিপ্লবের সম্পাদক প্রকাশক, আমি এইখানে আসার আমার একটা অভিজ্ঞতার কথা আমি বলি। আমি ইত্তেফাকে কিছুদিন আমি ব্যারিস্টার মাইনুল হোসেন সাহেবের কাছে আমি ওনার কাছে চাকরির জন্য গেছি। ওনার সাথে 3 বছরের মতো আর কি ওনার এখানে চাকরি করার পরে উনি আমার বাবার ওই দিক দিয়ে আমার আত্মীয় হয়। আমি গেলাম, যার পর উনি আমার ঠিকঠাক ভাবে চাকরি দিয়েছে। আমার চাকরি দিয়েছে, মানুষের বেতন ধরে দেয় যেভাবে, আমার তো 5 দিন দেওয়ার পরে আমার টাকা চাই। তো 5 দিন পরে যাই আমি ওনার কাছে টাকা চাইলাম। তো উনি আমার একদিন হঠাৎ করে বলে যে আমারও তো এত টাকা খরচ হয় না। আমি খরচার টাকা কেমনি খরচ হবে, আপনি তো আমজনতা আসে না। কারণ আমজনতা মানে আপনি যে কয় টাকা দেন, আমার তো দুপুরে খাইতি। আমার হলো কি, আমি ইত্তেফাকে ছিলাম, থাকার পরে আমার এইদিকে একটা লোকজন ছিল যে দুপুর হইলে তারা লাঞ্চের জন্য যাইত। কেউ আসতো ঢাকা ইউনিভার্সিটি থেকে, কেউ যাইতে একদিকে সেদিকে, কেউ বরিশালে আসতো। আসার পরে একটা দুপুরে খাওয়ার দাওয়া হইতো। হ্যাঁ, ইত্তেফাকের নিচে একটা ইসের দোকান ছিল, তেহারির দোকান ছিল। তো ওই লোক যে তেহারি বেচতে, তো ওই লোক বেশিরভাগই হলো যে আমার লোকজনের তেহারি খেয়ে ফেলে। আর আমার ওই ডেলি 1,500 টাকা বিল হইত। তো দেখা যাইতে যে ওই মাসের শেষ যে কয়টা পাইতাম তো আমরা ওই তেহারি খেতে যাই। তার হলো শেষে একদিন ওই আমার লগে যে ব্যবহারটা করলো আর কি, আমি যেন মৃত্যু পেয়ে হই, এর দ্বারা যেন বেশি টাকা পয়সা না চাই। হ্যাঁ, উনি গাড়িতে উঠলেই ভদ্রলোক হইতে কি আমার লগে উড়ে সিরি করতে, কিন্তু কাজটা ঠিক মতন উনি করতে, যে আমি বেশি টাকা না চাই এর তিনি উনি রাগারাগি করতে। এই তো যাওয়ার সময় দেখা যায় যে নুর ইসলাম ছিল তার পিয়ন, তার লগে করতেন, রাগারাগি করতো, বা আর একজনের লগে ওই করতো। আমি দেখতাম, যাওয়ার পরে কল আমার কাছে টাকা আছে, আমি আজ তো টাকা দেন নাই, টাকা কেমনি থাকে। তারপর মানি ব্যাগ দিয়ে দেখতাম, সে সবসময় তার একটা স্টাইল ছিল, সে একদম নূতন চকচকে টাকা ছিল, ওই যে 2 কয়টা থাকতে ওই দিতে, বাইক করে দিতে। এখন হাতে মান, আপনি তো হাত পাইতেই থাকেন। আমি তো না, ঠিক আছে। যাই হোক, আল্লাহ তাকে বেস্তে নসিব করুক। তার কাছ থেকে আমি অনেক কিছু পাইছি। তারপরে আমি দেখলাম উনি কথাবার্তা আমার বলতো যে, আমি মনে মনে চিন্তা করতাম
যে উনি তো পত্রিকার সম্পাদক প্রকাশক, ওনার লগে ঘুরিয়া আমি সাংবাদিকতা আমার আশা হইতো না। যদি ব্যারিস্টার মানুষ হোসেন যদি না হইতেন, উনি দেখতাম কি কোনো জায়গায় কোনো প্রোগ্রামে গেলে 1 মিনিট আগে সে ঢুকতো, 1 মিনিট পরে ঢুকতে না। এই তো বলার পরে ওই দেখতাম ঘুরাইয়া কোনো প্রোগ্রাম গেলে উনি গাড়ি ঘুরাইয়া ওই 1 মিনিট আগেই ঢুকতো। তা আমি চিন্তা করলাম কি আমার জীবনে কিন্তু এই একটা টার্গেট, উনি এটা পারে আমি পারি না কেন, ঠিক আছে। তারপর আমি চিন্তা করলাম যে উনি সম্পাদক, এত গালাগালি গুলো দিচ্ছি কি ভালো লাগে, আমি দেখি কিছু করতে পারি। যাই হোক, বিভিন্ন মন্ত্রী টন্ত্রী ধরে ধরে দিচ্ছি করে আপনি একটা পত্রিকা বের করলেন। হ্যাঁ একটা পত্রিকার সম্পাদক হইলাম। হওয়ার পরে তারপর আমি একদিন দেশের সাহেবের তারে আমার প্রিয় ব্যক্তিত্ব কে, আমার সেকেন্ড সংখ্যায় ব্যারিস্টার মাইনুল হোসেন, তার ছবিটা দিয়ে প্রিয় ব্যক্তিত্ব। উনি দেখে খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি। যাই হোক, এই যে অভিজ্ঞতাগুলো আমরা আপনার কাছ থেকে পেলাম, আমরা আসলে অনেক অজানা কথা জানলাম উভয়ের কাছ থেকে, উভয়ের ভালো লাগাও অনেক অভিজ্ঞতা, অনেক জীবনের অব্যক্ত কথাগুলো আমরা শুনলাম। এটা আপনাদের সবাইকে আমরা জানাতে চাই যে প্রত্যেকের জীবন কিন্তু বিফলে যায়নি। আপনার জীবনের অনেক অভিজ্ঞতা আছে, অনেক অজানা কথা আছে, সেগুলো আপনি আপনার প্রিয়জনের কাছে বলবেন, বা আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তারা আমাদের কাছেও আসতে পারেন, আমরা আপনাদের কথাগুলো তুলে ধরবো। আপনি জীবন থেকে কি শিখলেন এবং কি পেলেন এবং কি জানাতে চান আগামী বা ভবিষ্যতের প্রজন্মের জন্য, সেটির জন্য আপনাকে আহ্বান থাকলো। সবার প্রতি আমাদের অনেক অনেক শুভাকাঙ্ক্ষা। সবাই অনেক ভালো থাকবেন।